আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকের ধারাবাহিক আলোচনায় আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান বইয়ের 5 থেকে 6 পাঠ ছত্রাক, শৈবাল ও অ্যামিবা থেকে আলোচনা শুরু করব। তোমরা আমাদের সঙ্গে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক কিছু শেখার আছে। বিজ্ঞান ক্লাসটা কিন্তু বেশি শিখতে হলে তোমাকে অবশ্যই বিজ্ঞান বই A to Z ভালোভাবে বুঝে পড়তে হবে, কারণ অনেক উচ্চারণ, অনেক ওয়ার্ড তোমরা বলতে পারো না। আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। দেখো, এখানে বলা আছে ছত্রাক। প্রথমে ছত্রাক সমঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। প্রশ্ন আছে যে ছত্রাক কি? ছত্রাক সমঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। খেয়াল রাখবা, ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না, তাই এরা পরভোজী অথবা মৃতভোজী উদ্ভিদ। ছত্রাক কি? হয় পরভোজী অথবা মৃতভোজী উদ্ভিদ। ঠিক আছে, খেয়াল রাখবা। পরভোজী ছত্রাক বাসি, ফসা, খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। খেয়াল করো, এই যে পরভোজী ছত্রাক বাসি, ফসা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি ও চামড়া, গোবর ইত্যাদির ভিতরে জন্মায়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কিন্তু ভালোভাবে বলে নেবা যে মৃতভোজী ছত্রাক বা পরভোজী ছত্রাক কোথায় জন্মায়। তোমাকে যদি বলে, তুমি বলবা কি? পাশাপাশি খাবারের ভিতরে, খাদ্যদ্রব্যের ভিতরে, ফলমূলের ভিতরে, শাকসবজির ভিতরে, ভেজা রুটি বা চামড়ার ভিতরে, গোবরের ভিতরে জন্মায়। তারপরে এখানে বলা আছে যে মৃতভোজী ছত্রাক মৃতজীব জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। ঠিক আছে, এখন দেখো আমরা ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব শিখব। এই যে পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ। এই পেনিসিলিন কি জানো? পেনিসিলিন কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ওষুধ, যা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বহুমূল্যবান ঔষধ ছত্রাক থেকে পাওয়া যায়। দেখছো, যে পেনিসিলিন নামক গুরুত্বপূর্ণ যে অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, ওষুধটা পাওয়া যায় ছত্রাক থেকে। তারপরে এই পাউডারটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। এরা কিন্তু এমসিকিউতে পরীক্ষা আসে। পাউডারটি তৈরিতে কী নামক বা কোন ছত্রাকটি ব্যবহার করা হয়? ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা কিতে? পাউডারটি তৈরিতে। খেয়াল রাখবা, ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত। বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয়। মাশরুম কিন্তু চাষ করা হয়। ঠিক আছে, আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতে ছত্রাকের ভূমিকা রয়েছে। মানুষ, জীবজন্তু, উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক। দেখছো, মানুষ, জীবজন্তু, তারপরে উদ্ভিদ, বহু রোগের জন্য দায়ী কে? এই ছত্রাক। দাঁত, সুলাম, মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণ হয়ে থাকে। ছত্রাক আলুর বিলম্বিত দশ রোগ, পেটের কালো পট্টি রোগ, আখের লাল ফসা রোগ সৃষ্টি করে। দেখছো, ছত্রাক খুবই খারাপ জিনিস। এবার উপকারিতা আছে, ভালোভাবে বুঝে উচ্চারণ শুদ্ধ করে পড়তে হবে। এরা সহজেই কাঠ ও বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে। ছত্রাকের সংক্রমণ ও প্রতিরোধকরণ। ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে। তাহলে ছত্রাকজনিত রোগের নাম কি? ছত্রাকজনিত একটা ছোঁয়াচে রোগ। খেয়াল রাখবা, অর্থাৎ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে এলে এ রোগ সংক্রামিত হতে পারে। এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা করা দরকার তা হলো, এই দেখো এখানে অপশন দেওয়া আছে। ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল ব্যবহার না করা। ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা। ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা, যেগুলো ছত্রাকে আক্রান্ত হয়েছে। তারপরে বলছে কি? শৈবাল। আমরা এবার শৈবাল সম্পর্কে আলোচনা করব। দেখো, সমঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত ও সবুজী উদ্ভিদেরই শৈবাল। কি তাহলে বোঝা গেল কি? সমঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত ও সবুজী উদ্ভিদ দুরাই শৈবাল। শৈবালে কি? সবুজ উদ্ভিদ, ক্লোরোফিলযুক্ত। এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়।
সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। স্পাইরোগাইরা, এই যে স্পাইরোগাইরা খুবই গুরুত্বপূর্ণ একটা নাম। স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে জন্মায়। এখন দেখো এই শৈবালের উপকারিতাটা কি আমরা দেখব। আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। সামুদ্রিক শৈবালটা কি আয়োডিন ও পটাশিয়ামের ভালো একটা উৎস। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার দেখো আমরা শৈবালের অপকারিতাটা কি দেখব। দেখো এটাকে বলা আছে শৈবালের অপকারিতা। মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড ব্রাস্ট রোগ সৃষ্টি করে। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। দেখো শৈবালের অপকারিতাটা কি। এবার দেখো এই যে চিত্র আছে এই জায়গায়, এই যে অ্যামিবার আণুবীক্ষণিক গঠন। অ্যামিবার চিত্রটা এরকম, কোনটায় কী বলা হয়, কোন জায়গায় কী আছে তোমরা একটু এই জায়গাটা ভালোভাবে রিডিং করে নেবে। ঠিক আছে, আমি একটু বুঝে দিই, তারপর খেয়াল করো। আমরা এই অধ্যায়ের প্রশ্নগুলো পড়লে আরও ভালোভাবে বুঝে দেবো। তারপর দেখো প্রতিষ্ঠা রাজ্যের সদস্য অ্যামিবা এককোষী জীব। অ্যামিবা কি অ্যামিবা প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত এবং অ্যামিবা কি একটি এককোষী জীব। পরীক্ষা কিন্তু আসে বারবার। অ্যামিবা কি অ্যামিবা একটি প্রতিষ্ঠা রাজ্যের বা জগতের এককোষী জীব। এদের দেহ ক্ষুদ্রাকার, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। তাহলে কি অ্যামিবা দেখতে অনুবীক্ষণ যন্ত্র লাগে। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। এদের দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে ঘনপথ বলে। ঘনপথ কাকে বলে? এই যে একটা অ্যামিবা আছে, এই দেখো আঙ্গুলের মতো যেগুলো তৈরি হয়েছে আঙ্গুলের মতো, এগুলোর কি বলে? এগুলোর বলে ঘনপথ। বুঝতে পারছো? এই দেখো এই যে বলা আছে এই ঘনপথ কি, দেখো এই যে আঙ্গুলের লাইন বেরিয়েছে আমাদের হাতের আঙ্গুলের মতন, এই যে দেখো এই জায়গায় দাগানো আছে, এটা বলে কি ঘনপথ। এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ চলাচল করে। এদের দেহ পানি গহ্বর, খাদ্য গহ্বর, সংকোচন গহ্বর থাকে। এদের ছাড়া দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। একে প্লাজমা লেমা বলে। পরীক্ষা আসে প্লাজমা লেমা কি? ওই যে এই পাতলা স্বচ্ছ একটি পর্দা থাকে যাদেরকে আমরা প্লাজমা লেমা বলি। ঠিক আছে, অ্যামিবা পানিতে, স্যাঁতস্যাঁতে মাটিতে, পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জন্মায়। খেয়াল রাখবা। এবার দেখো পাট সাথে কি বলছে, অ্যান্টামিবা। দেখো পাট সাথে কি বলছে, অ্যান্টামিবা। অ্যান্টামিবাটা কি? অ্যান্টামিবা প্রতিষ্ঠা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী জীব। খালি চোখে এদের দেখা যায় না। এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নাই, কারণ এরা সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে থাকে। এদের দেহ স্বচ্ছ জেলির নেয়। অ্যান্টামিবা কি এদের দেহ কি স্বচ্ছ জেলির নেয়, তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আকারে নিজের দেহ থেকে ডেকে ফেলে। এ আওতায় একে সিস্ট বলে। পরীক্ষা আসে সিস্ট কি? ঠিক আছে, সিস্ট হচ্ছে কি এক ধরনের আবরণ বা পরিবর্তন, এদের ধারাবাহিক পরিবর্তন বলে সিস্ট বলে। সিস্ট কিন্তু তারা পরীক্ষা আসে। আমাশয় রোগ সাধারণত দুই ধরনের হয়, অ্যামিবিক আর বেসিলারি। বেসিলারি আমাশয়ের কারণে এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া। অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। দেখছো এই যে অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। তাহলে আমাশয় যে আমাদের মানুষের হয়, আমাশয় দুই ধরনের, একটা হলো কি অ্যামিবিক আমাশয় আর হচ্ছে কি ব্যাসিলারি আমাশয়। তাহলে অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে এই যে বলা আছে জায়গায় অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। দেখো এই ধরনের কিছু চিত্র আছে, একটু ভালোভাবে দেখে এগুলো বুঝে নিবে কোনটা কি দেখা যায়। এগুলো তোমরা ভাষায় আমি তো বুঝিয়ে দিচ্ছি, তারপরে আরও প্রশ্ন করতে হলে আমার বিস্তারিত বুঝে যাবো যে আমাদের দেহে যে কণিকা আছে, কণিকা দুই প্রকার, লোহিত রক্তকণিকা একটা, আর হলো কি শ্বেত রক্তকণিকা। এখানে দেখো এটাকে বলা হয় লোহিত রক্তকণিকা। এই যে গোল গোল যেগুলা এটাকে বলা হয় লোহিত রক্তকণিকা। আর এই যে গোল এটা দেখা যায়
এই যে এটা বলা হয় কি, এই যে নিউক্লিয়াস। ঠিক আছে, এই যে দেখো ভিতরে এগুলো কী বলে, ভিতরে ওই যে ছোটো ছোটো গ্যাসের মতো গুঁড়ো ফোটা ফোটা, এগুলো বলে প্লাজমা লেমা। প্লাজমা, এই যে দাগটা বেড়াটা কি প্লাজমা লেমা। আর এই যে ভিতরে সাদা জায়গা না, এটা বলে এক্টোপ্লাজম। আর এই যে ভিতরে ছোটো ছোটো দেখা যায় যেগুলো, এগুলো বলা যায় এন্ডোপ্লাজম। আর এই যে বাঁকা দেখো, বাঁকা এই যে দুটা বাঁকা দেখা যায়, এগুলো বলা হয় ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা পুরো চিত্র রয়েছে না, এই পুরো চিত্র রয়েছে কার, অ্যান্টামিবার। ঠিক আছে, আবার এখান থেকে এই ভেঙে চিত্রগুলো কীভাবে হয়েছে দেখাই দিচ্ছে। হ্যাঁ, এই যে অ্যান্টামিবার ভূভাজন প্রক্রিয়া, মানে ভাঙ্গা দেখাইছে কোনটা কী কাজ, কোন অংশটা কীভাবে কী হয়। এরা পরজীবী হিসেবে মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শুকুর, ইঁদুরের বৃহযন্ত্রে বাস করে। অ্যান্টামিবা কোষ বিভাজন, অণুবীজ, স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোর কি পরীক্ষা আসে। স্পোরিলাইজেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ ও স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেক একটি নতুন অ্যামিবা হিসেবে বড় হয়। অ্যান্টোমিবা এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। দেখছো, এই যে অ্যান্টোমিবা এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। রোগ জীবাণুটি কোনো লক্ষণ ছাড়াই বহন করে। অ্যামিবিক আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন। উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলে এই রোগ সেরে যায়। তাহলে আজকে আমরা পার্ট 7 পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আবার আমরা তোমাদের জন্য পরবর্তী যে পার্ট বলা আছে, পার্ট 8 থেকে 9 স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবীর ভূমিকা, এর আলোচনা করব। তাহলে আজকে আলোচনা এই পর্যন্ত ছিল। তোমরা সুন্দর করে ক্লাসে দেখো, বুঝো, প্র্যাকটিস করো, আর আমাদের ভিডিওটা লাইক করে কমেন্ট করে তোমাদের গুরুত্বের মতো জানিয়ে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।